আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের দুটি বন্দর দীর্ঘমেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে ঘটে গেলেও চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত। আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে। 4 ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ। অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পিআর ক্যাম্পেইন। সরকার সমর্থকেরা হাজির করছেন কাল্পনিক সব কালগল্প। আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে কড়া অভিযোগ, আবার দেয়া হচ্ছে অদ্ভুত নানান যুক্তি। কথায় কথায় আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনূস গত সরকারের উদ্যোগকেই এগিয়ে নিচ্ছেন। দেশের অর্থনীতি প্রায় 15 মাসে তলানিতে গিয়ে ঠেকলেও সরকার সমর্থকদের বিকার নেই, বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা। বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ঠুকবে বাংলাদেশের পায়ে। প্রশ্ন হলো, সরকার সমর্থকেরা যেখানে দেশের 17 কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন, সেখানে দেশের মানুষকে কেন 15 মাসের ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে? এতদিনের কোন ম্যাজিকের কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে? অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন সোচ্চার, এখন তারাই কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছেন নিজেদের ভল্টে? আমাদের অনুসন্ধান বলছে যে 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস গোপন চুক্তি করেছেন। তাদের প্রত্যেকটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে। এমনকি জিবুতি সরকার জিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ এনে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। বিনিময়ে দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির 90% বেশি হ্যান্ডেল করে। এই বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু সম্প্রতি এই প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা বলছে অন্তর্বর্তী সরকার নাকি দেশকে বন্ধক দিতে চাইছে, আর সরকারের দাবি এসব সিদ্ধান্ত দেশটির জন্য নতুন যুগের সূচনা। অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এসে কোন কোন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, চলুন প্রথমে সেই তালিকাটি দেখে আসি। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপি মুলার মায়েস্কের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। প্রতিষ্ঠানটি প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তির পরপরই বাংলাদেশ 250 কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে। একই দিনে ঢাকার কেরানীগঞ্জের কাছে বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে 22 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের কাছে। তারা প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে এবং 18 কোটি টাকা সাইনিং মানি দেবে। অধ্যাপক ইউনূসের পিআর টিম দাবি করছে গত 12 বছরে এই টার্মিনাল প্রায় 300 কোটি টাকা লোকসান করেছিল। মেডলকের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে, যেটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। এটি মোট কন্টেইনারের 44% সামলায়। এটি বর্তমানে নৌবাহিনী নিয়ন্ত্রিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড নামের দেশীয় প্রতিষ্ঠান দ্বারা 17 বছর ধরে সফলভাবে ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। 2022-23 অর্থ বছরে এটি থেকে বন্দরের লাভ হয়েছে 574 কোটি টাকা। কিন্তু এই লাভজনক টার্মিনালটিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সিদ্ধান্তটি এতই স্পর্শকাতর যে এটি আদালতের দোরগোড়ায় পৌঁছে গেছে। হাইকোর্ট আদেশ দিয়েছেন এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া আপাতত চালানো যাবে না। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালে আওয়ামী লীগ সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতার স্মারক সই হয়। তবে বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এ বিষয়ে জোর উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করে। দেশের অন্য আরো কয়েকটি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে সরকারের মরিয়া আগ্রহ চোখে পড়ার মতো। এতে করে প্রশ্ন উঠেছে, দেশের প্রতিটি ক্ষেত্রে সংকটের পাহাড় জমে গেলেও বন্দর নিয়ে এত কেন আগ্রহ অন্তর্বর্তী সরকার? আবার চুক্তি করার ক্ষেত্রে প্রচন্ড গোপনীয়তা তৈরি করছে সন্দেহ। ডেইলি স্টার এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা। সরকারের সিদ্ধান্ত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করলেও স্বচ্ছতার অভাব, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তত 5টি টার্মিনালে কন্টেনার হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশিদের হাত দেওয়ার উদ্যোগের জোরালো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ, কয়েকটি বাম রাজনৈতিক দল, জামায়াতে ইসলাম এবং হেফাজতের পক্ষ থেকে এ ধরনের চুক্তির বিরোধিতা করা হচ্ছে। দর্শক, অধ্যাপক ইউনূস কেন মিত্রদের কাছ থেকে এমন বিরোধিতা পাচ্ছেন? কেন অন্তর্বর্তী সরকার এসব চুক্তি নিয়ে এত বিতর্ক দেখা দিয়েছে? আমাদের বিশ্লেষণের প্রধান কারণ 3টি: গোপনীয়তা, দ্রুততা এবং অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিশেষ করে দেশের স্বার্থ ও লাভ কতটা থাকবে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়েও বিতর্ক চলছে। দর্শক, ইতিমধ্যে 2টি চুক্তি সইয়ের ক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা এবং চুক্তির শর্ত গোপন রাখার দৃশ্য দেখা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো চুক্তি প্রকাশ করেনি। সবগুলোর ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অজুহাত দেখানো হয়েছে। টেলিস্টার বলছে, লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র 1 দিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই সময় যথেষ্ট নয়। এই প্রক্রিয়ায় অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দাবি করেছেন, কোন দেশের সরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির দলিল জনসমক্ষে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে তিনি এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন লালদিয়া কন্টেনার টার্মিনাল চুক্তিটি একটি কনসেশন চুক্তি। এ ধরনের কনসেশন চুক্তির দলিল গোপনীয় কিনা তা নির্ভর করে 2 পক্ষের উপর। ভারত সরকার দেশের কনসেশন চুক্তিগুলো জনগণের জন্য উন্মুক্ত করে রেখেছে। ভারতের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স ওয়েবসাইটে অবকাঠামো খাতের উন্নয়নে 220টি কনসেশন চুক্তিপত্র দেয়া আছে, যেখানে বন্দর নিয়ে রয়েছে 22টি। সমালোচকরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নিতে গিয়ে লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র 1 দিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের চুক্তির জন্য এই তাড়াহুড়োকে অস্বাভাবিক বলা হচ্ছে। লালদিয়া এবং পানগাঁও বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি হয় ঝড়ের গতিতে, ছিল না আইন বা নিয়মের বালাই। বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, পুরো সময় কঠোর গোপনীয়তা বজায় রাখে সরকার। এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্যের সংখ্যাগত সংকটের মতো ঘটনাও ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে 2টি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করে। দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানতেন না। বন্দর আর টার্মিনাল নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এত দীর্ঘমেয়াদী এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে কিনা, বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো এত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু যেখানে জড়িয়ে আছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দর পরিচালনাকে সাধারণ কোনো বিনিয়োগ হিসেবে দেখা হয় না। ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থার হাতে নিউমোরিং টার্মিনাল দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে। চট্টগ্রামের নিউমোরিং কন্টেনার টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে 17 বছর ধরে সফল ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। এটি নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেনার হ্যান্ডেল করছে। বছরের রাজস্ব আয় হচ্ছে 1000 কোটি টাকার বেশি। এরপরেও সেটি কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রশ্ন তুলেছে, নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়ো করে একটি অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে এত বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। কারণ অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন কার্যক্রম চালাবে। সংবিধানের 106 ধারার অধীনে সুপ্রিম কোর্টের অভিমত এমনটাই ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন। এই মামলায় 4 ডিসেম্বর রায় দিবে হাইকোর্ট। অবশ্য সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান না থাকা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের পক্ষে অদ্ভুত ব্যাখ্যা ও যুক্তি দেখিয়েছেন। তার দাবি, নির্বাচিত সরকার যাই করতে পারে অন্তর্বর্তী সরকারও তাই করতে পারে। তবে সম্প্রতি সরকার এসব অদ্ভুত যুক্তিতে কাজ হচ্ছে না দেখে সরকার সমর্থকরা অনলাইনে নতুন নতুন বেশ কিছু যুক্তি দাঁড় করাচ্ছেন। সরকারের মিত্র এবং সমর্থকেরা হাজির করছেন বাংলাদেশকে বিশ্ব সেরা বানিয়ে ফেলার গালগল্প। আবার কেউ কেউ তুলে ধরছেন এমন সব যুক্তি যাতে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের প্রাথমিক উদ্যোগকে বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগ সরকারের 16 বছরের নিয়মিত সমালোচকরাও এখন যুক্তি হিসেবে তুলে ধরছেন 2019 সালে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারকের কথা। সরকারি কিছু সমর্থক দাবি করছেন, নির্বাচিত সরকারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া কঠিন, কারণ তারা বন্দর রক্ষা সিন্ডিকেট বা মাফিয়া চক্রের হাতে জিম্মি থাকে। তাই এমন কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকারই নিতে পারে।
সরকার বলছে বিদেশি অপারেটর আনলে দেশের লাভ হবে, এতে দক্ষতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে আর বৈদেশিক বিনিয়োগ আসবে। কিন্তু যাদের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, বহির্বিশ্বে তাদের ট্র্যাক রেকর্ড কি বলছে চলুন দেখে আসি। কাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দরগুলোকে? এপিএম টার্মিনালস বিশ্বের 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করে। এটি বিশ্বের শীর্ষতম অপারেটরের মধ্যে গণ্য। তবে এর বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। 2016 সালে গুয়েতেমালায় একটি ঘুষ কাণ্ডের জড়িয়ে এই কোম্পানিকে $60 মিলিয়ন জরিমানা বা সেটেলমেন্ট ফি দিতে হয়েছিল। এনসিটি টার্মিনালের দায়িত্ব পেতে চলা ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বহির্বিশ্বে উল্লেখযোগ্য বিতর্ক আছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে 2006 সালে ডিপি ওয়ার্ল্ডের সাথে 30 বছরের কনসেশন চুক্তি হয়, কিন্তু 2018 সালে জিবুতি সরকার সেই চুক্তি বাতিল করে। জিবুতি সরকার অভিযোগ ছিল ডিপি ওয়ার্ল্ড এমন একটি চুক্তি করেছিল যা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং কোম্পানিটি মনোপলি তৈরি করেছিল। চুক্তি বাতিলের পর জিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় এবং আদালত জিবুতি সরকারকে $533 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এই উদাহরণ মনে করিয়ে দেয় দুর্বল চুক্তির কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে বিরোধ হলে বাংলাদেশকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। ডিপি ওয়ার্ল্ড সহ আরব আমিরাতের সংস্থাগুলোর বিরুদ্ধে মিডিয়া রিপোর্টে শ্রমিক অধিকার লঙ্ঘন এবং পরিবেশগত উদ্বেগের অভিযোগ উঠেছে। এমনকি 80টিরও বেশি দেশে ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্যাংশন আরোপের ডাক হয়েছে। পানগাঁও টার্মিনালের দায়িত্ব পাওয়া মেডলক হলো এমএসসি গ্রুপের শাখা। ইউরোপীয় পার্লামেন্টের নথি অনুযায়ী 2016 সালে তুরস্কে শ্রমিক ইউনিয়ন করার চেষ্টা করায় মেডলক 130 শ্রমিককে বরখাস্ত করেছিল এবং নিরাপত্তা বাহিনী দিয়ে প্রতিবাদ দমন করা হয়েছিল। শ্রমিক অধিকার সংক্রান্ত এই ঘটনাটি উদ্বেগের জন্ম দিতে পারে। সারসংক্ষেপে এসব কোম্পানিকে গ্লোবাল বেস্ট বলা হলেও তাদের ইতিহাস দেখলে বোঝা যায় লাভ যেমন আছে তেমনি ঘুষ, ক্ষতিপূরণ এবং শ্রমনীতির প্রশ্ন আছে। এসব বিতর্ক আর ভবিষ্যৎ বিপদের আশঙ্কার মধ্যে সরকার দেখাচ্ছে স্বপ্ন, বলছে গাড়িটা বাংলাদেশের, ড্রাইভারটা বিদেশি। কিন্তু দর্শক, 30 বছরের জন্য আপনার লাভজনক গাড়িটা যদি এমন একজন ড্রাইভার হাতে তুলে দেন যার নামে ঘুষ, চুক্তি লঙ্ঘন এবং শ্রমিক নিপীড়নের অভিযোগ আছে এবং ড্রাইভার যদি আপনাকে অর্ধেক মাইলেজ গোপন রাখতে বলে, তাহলে আপনি কি নিশ্চিন্তে থাকতে পারবেন? জিবুতির ক্ষেত্রে যেমনটা দেখা গেছে, ভুল চুক্তি হলে ক্ষতিপূরণ বাবদ অর্ধেক মাইলেজ নয় বরং পুরো ট্যাঙ্কটাই খালি হয়ে যেতে পারে। সরকার সমর্থকরা বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে সাবেক সরকারের জয়গান গাইতেও ছাড়ছে না। কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকার নিতে পারে এমন বার্তাও তারা দিচ্ছেন। প্রশ্ন হলো, চট্টগ্রাম বন্দর হস্তান্তর হয়ে গেলে কি বাংলাদেশের সব দুরূহ সমস্যার সমাধান হয়ে যাবে? যদি সেটি না হয়ে থাকে তাহলে সরকার সমর্থকদের ফর্মুলা অনুসারে দেশের জন্য অনির্বাচিত সরকার থাকাই সবচেয়ে ভালো। মানে তারা প্রফেসর ইউনূসকে আরো 5 বছর, 10 বছর কিংবা 50 বছর চান। বন্দরকে সামনে রেখে এমন পিআর ক্যাম্পেইনের মাধ্যমে কি সেই প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে? এখন এই পর্যন্ত সবাই ভালো। প্রিয় দর্শক, খুব সহজ একটা প্রশ্ন করি, ভাবতে অবাক লাগলেও প্রশ্নটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি পুরো দেশকেই বিশেষ কোনো শক্তির কাছে যারা দিয়ে দিতে চান, সেক্ষেত্রে রুখবার কে আছে, বাধা দেওয়ার কে আছে? বাধা দেওয়ার যে তেমন কেউ নেই তার একটা প্রমাণ তো এরই মধ্যে আমাদের সামনে উপস্থিত হলো। সব ধরনের রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও বিরোধিতা সত্ত্বেও লালদিয়া কন্টেনার টার্মিনাল এবং বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল, এই দুটিকে 30 বছর এবং 22 বছরের জন্য দুটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে। এবং যেখানে বিএনপি এমনকি জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে, যে দাবি করা হচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের কোনো চুক্তি করতে পারে না বিদেশি কোম্পানির সঙ্গে, সেখানে রাষ্ট্রপক্ষের শীর্ষ আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তারা গলা ফাটিয়ে বলার চেষ্টা করছেন একটা রাজনৈতিক সরকার যা যা করার ক্ষমতা রাখে এই সরকারও নাকি তাই রাখে। এবং প্রথমে যে প্রশ্নটি করছিলাম এটি ভাবতে একটু বেশি মনে হলেও ডক্টর ইউনূস সাহেব যে পারেন তা আমি একটু সমীকরণ দিয়ে দেখিয়ে দেব। তার আগে একটু দেখি যে এই যে কন্টেনার টার্মিনালগুলো ইজারা দেওয়া হচ্ছে, চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল যেটি দেশের সবচেয়ে বড় টার্মিনাল, যার মাধ্যমে দেশের প্রায় 90% মালামাল ওঠানামা করে, সেই টার্মিনালটাও ইজারা দেওয়ার একটা ফন্দি ফিকির চলছে এবং দিয়ে দেবে হয়তো।
শেষমেশ কী হয় আমরা জানি না। যাই হোক, তো যেখানে চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল, এটি আমাদেরই একটি কোম্পানি, দেশীয় একটি কোম্পানি, যথেষ্ট সফলতার সঙ্গে 17 বছর ধরে পরিচালনা করেছে এবং নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেনার হ্যান্ডেল করেছে, 1000 কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে, সরকারকে দিয়েছে। সেখানে এমন একটি লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম নিউ মোরিং টার্মিনাল, সেটিও কেন বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে? আমাদের আপত্তিটা কোথায়? কেন বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করছে? লালদিয়া কন্টেনার টার্মিনাল, যে সুইজারল্যান্ড ভিত্তিক, ডেনমার্ক ভিত্তিক একটি শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার মার্স্ক এপিএম এর হাতে তুলে দেওয়া হলো 17 নভেম্বর, এবং একই সঙ্গে আরেকটিও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া হয়েছে। সব তথ্য সরকার প্রকাশ করছে না। কেন প্রকাশ করছে না? বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হতেই পারে সরকারের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে, হতেই পারে সব ধারা উপধারা যে মানে প্রকাশ করতেই হবে এমন কোনো কথা নেই। মানে যুক্তি তর্কের খাতিরে যে ধরেও নিই, কিন্তু কিছু বিষয় তো অবশ্যই জনগণের জানার অধিকার রয়েছে। যেমন এই যে চুক্তিটি করা হলো 17 নভেম্বর, শেখ হাসিনার বিরুদ্ধে যখন রায় দেওয়া হলো একই দিনে, তখন আমরা দেখছি যে এইসব চুক্তিতে বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কী পরিমাণ ট্যারিফ, মাসুল, চার্জ, শুল্ক, কর এগুলো পাবে সেসব বিষয় গোপন রাখা হচ্ছে। এবং আপত্তিগুলোর মধ্যে যেগুলো জোরে সোরে উচ্চারিত হচ্ছে যে নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়া করে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী এরকম একটি বড় কৌশলগত সিদ্ধান্ত কেন নিতে গেল? লালদিয়া টার্মিনালের কারিগরি এবং আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে। 20-30 বছরের জন্য দীর্ঘমেয়াদী এই চুক্তির আর্থিক মূল্যায়ন এবং কারিগরি প্রস্তাব এগুলো একদিনই শেষ করে ফেলতে হবে? এই প্রক্রিয়ায় অংশীজন এবং বিশেষজ্ঞদের কোনো মতামত নেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করা হয়েছে। দেশের স্বার্থ, দেশের লাভ কতটা বা ক্ষতি কতটা কোনো কিছুই তোয়াক্কা করা হয়নি। কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সরকার। শুধু মনে করছে দরকার এটি করতে হবে, এটি উন্নয়ন দরকার। এবং এই যে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো, সেক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তায় কতটুকু ঝুঁকি হতে পারে সেগুলো নিয়েও অনেক বড় প্রশ্ন রয়েছে। যে পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে, সেই বিনিয়োগ মানে লালদিয়া কন্টেনার টার্মিনালের জন্য 2000 কোটি টাকা বিনিয়োগ করা হবে, বা চট্টগ্রাম নিউ মোরিং কন্টেনার টার্মিনাল আধুনিকরণের জন্য 6,000-6,500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই টাকা তো আমরা নিজেরাই পারতাম বিনিয়োগ করতে। তাহলে কি এমন টাকার অঙ্ক এত বেশি? এটি বরং এই বিনিয়োগের কারণে, বিদেশি কোম্পানির বিনিয়োগের কারণে আমাদের যে লভ্যাংশ, সেই লভ্যাংশেরই বড় অংশ তাদের হাতে চলে যাবে খুব স্বাভাবিকভাবেই, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থের জন্য নিঃসন্দেহে কোনোভাবে অনুকূল নয়। এবং এই যে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো লালদিয়া এবং বুড়িগঙ্গা পাড়ের যেই কন্টেনার টার্মিনালটি, এরই মধ্যে 40% বিদেশি কোম্পানিদের লাভের দিক বিবেচনা করে এর মধ্যে 40% মাসুল বাড়ানো হয়েছে, যা আমদানি পণ্যের মূল্য বাড়াবে এবং দেশের রপ্তানি সক্ষমতাকেও খর্ব করবে। একই সঙ্গে এই যে চুক্তিটি করা হয়েছে নিঃসন্দেহে একটি দুর্বল চুক্তি, এবং এটি কোনোভাবে আন্তর্জাতিক আদালতে বিরোধ তৈরি করলে সেক্ষেত্রে বাংলাদেশকে অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে। এবং নিউ মোরিং কন্টেনার টার্মিনাল যার হাতে তুলে দেওয়ার কথা বলা বলি হচ্ছে বা সিদ্ধান্ত নিয়েছে সরকার, ডিপি ওয়ার্ল্ড। এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন নৌবাহিনীর সঙ্গে একটি বিশেষ সখ্যতা রয়েছে আমরা জানি। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র ডিপি ওয়ার্ল্ডের সাথে 2006 সালে তারা বন্দর পরিচালনা করতে দেয়নি। আমরা কেন দিচ্ছি? সরকারের যুক্তি কি? সরকার যুক্তি দেখাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ বার্থিংয়ের জন্য গড়ে 3 থেকে 4 দিন সময় লাগে, অপেক্ষা করতে হয়। সেখানে সিঙ্গাপুরের সময় লাগে 12 থেকে 24 ঘন্টা। কন্টেনার খালাসেও 7 থেকে 10 দিন সময় লাগে, যা আন্তর্জাতিক মানের 2-3 গুণ বেশি। আচ্ছা, ধরে নিলাম
তার জন্য বিদেশি কোম্পানির হাতে দিতে হবে? যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন? তারা বলছেন যে বন্দর পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি থাকলে সেগুলো সরকার উচিত ছিল যে নিজ দায়িত্বে সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। বন্দরের দক্ষতা বাড়াতে সবচেয়ে দ্রুত এবং সহজ পদক্ষেপ হিসেবে কাস্টমস সংস্কারের কথাও বলা হচ্ছে, দাবি তোলা হচ্ছে। আধুনিক স্ক্যানার, স্বয়ংক্রিয় রিস্ক ম্যানেজমেন্ট এগুলোর মাধ্যমে যাতে 24 ঘন্টা বন্দর পরিচালনা করা যেতে পারে এবং দক্ষ জনবল নিশ্চিত করা গেলে কোনো সমস্যা থাকে না। এই যে বিষয়গুলো, এইগুলোর দিকে বিবেচনা না নিয়ে তারা সরাসরি মানে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলতে হবে সেই অবস্থা দিকে গেছে। এখন কথা হচ্ছে যে প্রথমে যদি বলছিলাম ডক্টর ইউনূস সাহেব যদি মনে করেন পুরো দেশকে ইজারা দিয়ে দেবে, সেই সক্ষমতাও তার আছে। যে দুটি কন্টেনার টার্মিনাল মানে বিদেশের হাতে তুলে দেওয়া হলো এবং নিউ মরিন কন্টেনার টার্মিনালও ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বিএনপি, সিপিবি, বিভিন্ন বাম রাজনৈতিক সংগঠন, এমনকি জামায়াতে ইসলামী তারাও বিরোধিতা করেছে। তাহলে বিষয়টা কী করে দাঁড়ালো? যে দেশের রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়াকে বিন্দুমাত্র তোয়াক্কা করলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এখন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা রাজনৈতিক সরকার যা পারে এই সরকারও তাই পারে, এবং এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার তাই সব পারে এমন কথাবার্তা কিসের ভিত্তিতে বলা হয়? এটিতে জনগণের সরকার নয়। আমরা বড়জোর বলতে পারি, এবং বিএনপির কয়েকজন আইনজীবী যারা হাইকোর্টে রিট করেছেন চট্টগ্রাম নিউ মরিন কন্টেনার টার্মিনাল যাতে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে না দেওয়া হয় এই বিষয়টিকে সামনে রেখে তাদের যুক্তি হচ্ছে যে এটি জনগণের সরকার নয়, এটি রাজনৈতিক দল সমর্থিত সরকার। বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে তাদের সমর্থিত সরকার। খুবই যৌক্তিক কথা, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকেও বুড়ো আঙুল দেখানো হলো। এমনকি গত 25শে মে মিডিয়া হত্যাকাণ্ড দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বললেন যে নো ব্লাডি করিডোর, এবং দেশের বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে বা তাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তার মানে সেনাবাহিনীর দাবিটিকেও তারা কোনো প্রকার আমলে নেয়নি, এবং যা করার ডক্টর ইউনূস সাহেব করে যাচ্ছেন। তাহলে আমি যদি এই প্রশ্নটি তুলি যে পুরো দেশকেই তিনি ইজারা দিয়ে দিতে পারেন, খুব ভুল কিছু বলা হবে? এবং সবশেষে আরেকটা কথা বলতে চাই, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দাবি তুলেছে ঠিকই, এবং বিএনপি তো নিঃসন্দেহে অনেক বড় রাজনৈতিক দল। তাদের যে বিরোধিতা, তাদের যে আপত্তি, সেটিও আমরা কিন্তু খুব শক্তভাবে দেখিনি। লালদিয়া কন্টেনার টার্মিনাল সহ আরও যেটি ইজারা যাওয়া হলো তার কদিন পরে এসে তারেক রহমান সাহেব তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন আপত্তি জানিয়ে। কেন শক্ত বিরোধিতা করা হয়নি? কেন হাইকোর্ট পর্যন্ত যেতে হলো? আমরা জানি না হাইকোর্টের রায় কী আসবে। যদি একবার সরকারের পক্ষে চলে যায় তাহলে তার কিছু করার থাকবে না। আমি যুক্তির খাতিরে বলছি। তাহলে মেয়ে কণ্ঠে এই আপত্তির কারণ কি? তাহলে কি সবাই ক্ষমতার জন্য, সবাই বিশেষ সুযোগ সুবিধার জন্য কোনো রকমের ফর্মালিটিস মেনটেন করে মানে ফর্মাল কথাবার্তা বলতে হয় তাই আপত্তি? জানি না আমরা। অবশ্যই এখানে বিএনপির একটি মুখ্য ভূমিকা নেওয়া উচিত ছিল। নিউ মরিন তো পরের কথা, লালদিয়া কেন দেওয়া হলো? কেন বুড়িগঙ্গা পাড়ে যেই কন্টেনার টার্মিনালটি সেটিও বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।